এ রাজ্যে শিক্ষার প্রসারে প্রাক্তন বর্তমান যারা সরকারে আছেন, মন্ত্রিত্ব পালন করছেন, শিক্ষা দপ্তরে দায়িত্ব পালন করছেন, প্রাক্তন বর্তমান অবসরপ্রাপ্ত সব আধিকারিক এবং শিক্ষক শিক্ষিকারা যারা এই রাজ্যে শিক্ষার প্রসারে, স্কুল শিক্ষার প্রসারে, বিদ্যালয় শিক্ষাকে প্রসারিত বিকশিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন, প্রত্যক্ষ পরোক্ষভাবে দুহাত ভরে প্রাণ ভরে চেষ্টা করেছেন এ রাজ্যের স্কুল শিক্ষার প্রসারে আরো বেশি যেন বিকশিত হয় রাজ্যের শিক্ষা ব্যবস্থা। সেদিক থেকে যারা ভূমিকা পালন করেছেন, নিঃসন্দেহে তারা এই আয়োজনের শুরুতে তাদেরকে অবশ্যই কুর্নিশ জানাতে হয়, তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন এবং অবশ্যই সম্মান জানাতে হয়। এবং তার বাইরে একটা অংশ আছেন যারা বোধহয় সকলের সঙ্গে এক হতে পারছেন না। শিক্ষকরা জাতির মেরুদণ্ড, মানুষ গড়ার কারিগর। নিঃসন্দেহে শিক্ষকদের শ্রদ্ধা জানানো হয় শুধু বছরে দুটো দিনেই নয়, শিক্ষক অভিভাবক সম্মেলনে শুধু নয়, প্রতিদিনই তারা সম্মানের আসনে বসেন। কিন্তু তারপরও একটা অংশ আছেন, এক দুজন করেও বেশ কয়েকজন আছেন বোধহয় তারা যে অবস্থানে আছেন, যে আদর্শে আদর্শিত, সে জায়গায় মনে বোধহয় তারা থাকতে পারছেন না বা তাদেরকে রাখা হচ্ছে না। যুক্তিসঙ্গত কারণও রয়েছে তার জন্য। সেদিক থেকে যে স্কুলের শিক্ষক অবসর জীবনেও বাড়িতে থাকতে পারছেন না, বিনা পারিশ্রমিকে কোনো টাকা পয়সা না নিয়ে তিনি যখন আবার স্কুলে গিয়ে আবেদন করে বলছেন যে আমি আমার ছাত্রদের পড়াবো, 1 টাকাও লাগবে না, এমন শিক্ষক যেমন এই রাজ্যে আছেন, ঠিক তেমনি এমন শিক্ষকও আছেন এই রাজ্যে, 1-2 জন হতে পারে বা একটু বেশিও হতে পারে সংখ্যাটা, যে তারা প্রতি মাসে বেতন পান, স্কুলে গিয়ে পড়াশোনা করানোর মতন ইচ্ছা তাদের নেই, স্কুলের বারান্দায় গিয়ে তারা শুয়ে থাকেন। আমরা একেবারে সরাসরি একটি দৃশ্য আমরা আপনাদের দেখাচ্ছি। একজন ভারপ্রাপ্ত দায়িত্বপ্রাপ্ত শিক্ষক, অপরজন ওনাকে ঘুম থেকে তুলছেন স্কুল চলাকালীন সময়। নমস্কার, কে বলছেন? স্যার, আমি একজন টেট ক্যান্ডিডেট বলছি। হ্যাঁ, বলুন। স্যার, আমরা তো 2022 সনে টেট পরীক্ষা দিয়েছি, আজকে বর্তমানে 2024 সন চলছে। এতদিন যাবত একটা প্রসেসিং কমপ্লিট হতে এত সময় লাগছে। শুধু এটা বড় কথা নয়, এর থেকেও বড় কথা হলো কয়েকদিন আগেই বিএড এবং ডিএলএড নিয়ে একটি মামলা চলছিল। আমরা 2021 সনে 361 জন পরীক্ষায় পাশ করেছি, কিন্তু ওই মামলাটার শুনানি হয়েছিল 11 আগস্ট 2023-এ। সুপ্রিম কোর্ট থেকে বলে দেওয়া হয়েছে যারা ডিএলএড করেছে, টেট 1-এ পাশ করেছে, ওনারা ফেরি আছে, কিন্তু যারা বিএড করে টেট 1 পাশ করেছে ওনাদেরকে চাকরি দেওয়া হবে না, আগামী দিন থেকে ওরা এক্সামও দিতে পারবেন, এরকম একটা রুলস বেরিয়েছে। এটা যদিও আগে 2018 সনের আগে এটা প্রচলিত ছিল, কিন্তু 18 পরে এতদিন পর্যন্ত চলেছিল, কিন্তু এটা 23-এ আবার খারিজ হয়ে গেছে। এটা থেকে আমাদের সাথে প্রায় 361-র মধ্যে ধরুন 80-90 জন হবে বিএড পাস করে টেট 1-এ টিকেছে পরীক্ষা দিয়ে। এখন ওনাদের অবস্থাটা কি? আমরা তো পরীক্ষা দিয়ে দিয়েছি 2022 সনে, কিন্তু গভর্নমেন্ট আবার এই যে নোটিশটা বেরিয়েছিল এই 11 তারিখ 8 মাস 2023, এর আগে যারা বিএডে টেট 1-এ টিকেছে ওনাদেরকে চাকরি দেওয়া হয়ে গেছে এই ডেটের আগে, তারা কিন্তু সেফ জোনের মধ্যে আছে, তাদের কোনো সুপ্রিম কোর্ট থেকে বলে দেওয়া হয়েছে কোনো সমস্যা হবে না। কিন্তু যারা এই ডেটের পরে 11/8/2023-এর পরে যারা বিএড পাস করে টেট 1 পরীক্ষা দিয়ে টিকে চাকরি হয়ে গেছে ওনাদেরকে ক্যান্সেল করা হবে, আর এইরকম নীতিটা বহাল থাকবে না, এটা বন্ধ করে দেওয়া হবে। ঠিক আছে, আমরা কি দোষ করেছিলাম স্যার? আপনারাই বলুন যে আমরা কি দোষ করেছিলাম? সরকার যদি চাইতো তাহলে আমরা 22-এ পরীক্ষা দিয়েছি, আগস্টের 11 তারিখের আগে 23-এর আমাদেরকে নিয়ে যেতে পারতো। এখন আমাদের মধ্যে থেকে প্রায় 70-80 জন ভাই যারা শিক্ষার্থী ছিলাম আমরা বেকারও বলতে পারেন, তাহলে আমাদের এখন অবস্থাটা কি হবে? এবং শহরতলির মহেশখোলা এলাকার সেই দৃশ্য আপনারা দেখছেন যে সেখানে শিক্ষক ঘুমুচ্ছেন, পাশে বসে আরো শিক্ষক সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের দেখে ক্যামেরা যখন অন করা হলো তিনি তাকে জাগাচ্ছেন। আরো একটি ছবি খুদ রাজধানীর বুকে,
উমাকান্ত একাডেমিতে সেখানে যে হোস্টেল রয়েছে, জনজাতি ছাত্রছাত্রীদের যে হোস্টেল রয়েছে, সেই হোস্টেলের বেহাল দশা নিয়ে সেখানে এবিভিপির তারাই ডেপুটেশন দিলে ওই ডেপুটেশনের মাধ্যমে বিষয়গুলো তুলে ধরেছে। আরো বেশ কয়েকটি স্কুলের ঘটনা আছে। নমস্কার, কি বলছেন? হ্যাঁ নমস্কার স্যার, এই ঘটনাগুলি তুলছেন এই তো ওই ছাত্ররার মঙ্গলের জন্য। ছাত্ররার কোনো অসুবিধা হয়, বিভিন্ন স্কুলে হোস্টেল ঠিক নাই, লেট্রিন নাই, টিফিন টাইমে জল নাই, এরা ভীষণ কষ্ট পাইতেছে। এটি তো কর্তৃপক্ষ যদি দেখাশোনা করে, এটি তো প্রাইভেট না। প্রাইভেট স্কুলের কথা তো আপনারা বলছেন না, আপনারা বলছেন সরকারি স্কুলের কথা। এটি তো দেখবো স্কুল যে ম্যানেজমেন্ট কমিটি তারা এটি খবর নিব। আর স্কুলের যে প্রশাসনিক লেভেলে যে এসএম, তাইলে খবর নিয়ে এসএমসিরে জানাইব যে এই সমস্যাগুলি আছে। এসএমসি মিনিস্টারের লেভেলে এমএলএ যাইব, এমএলএ এটারে ট্যাকেল দিব যে এগুলি ঠিক করা। এইগুলো সিস্টেম। এখন যদি কেউই কোনো কিছু না করে, হেডমাস্টার যদি না জানায় এসএমসি রে, এসএমসি কেন পাইব? এটা সবের দায়িত্ব। বুঝতে শুধু একজনের হইতো না, এটা মেইন হইল বিদ্যালয়ের হোস্টেল যে কর্তৃপক্ষ আছে, হোস্টেলের একজন চার্জ থাকে, ইনচার্জ, ওনারে দইরা হেল্প করা উচিত। কেন ছাত্রদের লেট্রিন থাকতো না, জল থাকতো না, তারা অসুবিধা ভোগ করবে কেন? ছাত্রদের জন্য দিল্লি তৈরি করা হয়েছে, সেটা তো তোমাদের জন্য না। এবার অনেক সময় দেখা যায় অন্য লোক আইন না, ছাত্ররা রুমের ভিতরে ঢোকা রাখে। এটা আছে ঠাকুর আশ্রমের লগে যে এইখানে একটা আছে উমাকান্ত একাডেমি, এবং খুদ রাজধানীর বুকে যে হোস্টেল রয়েছে, সেই হোস্টেল বলতে পারেন একেবারে শহরের বুকে গুরুত্বপূর্ণ স্কুল উমাকান্ত একাডেমি, সেই স্কুলের বেহাল দশার কথা হোস্টেল আবাসিকরা বলছেন, পড়ুয়ারা বলছেন। তারা কিভাবে এই ব্যবস্থার নিরসন হয় তার জন্য ডেপুটেশন দিয়েছেন সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষের কাছে, এবং তারা দাবি করেছেন যে এই বিষয়ে যেন সদর্থক ভূমিকা গ্রহণ করা হয় এবং সমস্যার সমাধান করা হয়। অনুপযুক্ত পরিবেশ, সেখানে পানীয় জল থেকে শুরু করে সমস্ত কিছুর সেখানে ব্যবস্থা নেই বলে সেখানে দাবি করা হয়। তো তারাও তো সেখানে এই অভিযোগ তুললেন যেখানে কর্তৃপক্ষ দেখার কথা দেখেন না। এবং আরো একজন শিক্ষক আপনারা দেখছেন বারবার ভিডিও ক্লিপসে যে তিনি ঘুমোচ্ছেন, পাশের জন সেখানে পাশের আরেকজন শিক্ষক ক্যামেরা দেখে সেখানে তাকে ঘুম থেকে তুলছেন। স্কুল চলাকালীন সময় বলছেন প্রদীপদা ঘুম থেকে উঠুন, প্রদীপদা ঘুম থেকে উঠুন, এভাবে বলতে হচ্ছে। কেনই বা এমন হবে? নমস্কার, কি বলছেন? নমস্কার, বলছিলাম আজকে আপনারা যে বিষয়টা বারবার আপনাদের চ্যানেলে দেখলাম, এটা সত্যি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য মানে খুব একটা মানে মর্মান্তিক ঘটনা এটাই বলবো। কারণ শিক্ষকরা যদি আমরা এমন করি তাহলে কিন্তু মানে আমাদের আগামী আগামী যে ভবিষ্যতের যে ছাত্রছাত্রীরা তৈরি হবে ওদের জন্য ভবিষ্যৎটা খুব অন্ধকার। যাই হোক, আপনাদের আজকের এই ঘটনাটার পাশাপাশি আমি আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ রাখবো যে বর্তমানে বিদ্যাজ্যোতি স্কুলগুলো যে অবস্থায় চলছে, এখন তো প্রায় প্রত্যেকটা বিদ্যাজ্যোতি স্কুলে ক্লাস 11-এ এডমিশন চলছে। আমি আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ করছি, আমি নিজেও একজন শিক্ষক হিসেবেই আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ করছি। বর্তমানে প্রায় সমস্ত বিদ্যাজ্যোতি স্কুলগুলোতে ক্লাস 11-এ যে সমস্ত ছাত্রছাত্রীদেরকে ভর্তি করানো হচ্ছে, ওরা প্রায় সবাই ইংলিশ মিডিয়ামে ইংলিশ ভার্সানেই সবাই এডমিশন নিতে লাগবে। অনেক ছাত্রছাত্রী হয়তো সেটা জানে, অনেক ছাত্রছাত্রী হয়তো সেটা জানে না। আমি এই কারণে বলছি, কারণ একটা ছাত্র যদি সে ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত বাংলা মিডিয়ামে পড়ে হঠাৎ করে যদি সে ক্লাস 11-এ ইংলিশ মিডিয়ামে ভর্তি হয়, হ্যাঁ, তা আপনারা সেটা ভাবতেই পারছেন যে 2026 সালে যখন ওরা পরীক্ষা দেবে, কিংবা যারা বর্তমানে ক্লাস 9 থেকে 10-এ উঠেছে ওরা যখন 26 সালে ইংলিশ ভার্সনে পরীক্ষাটা দেবে, হ্যাঁ, এটা ওদের জন্য যে কতটুকু
মানে ভয়ানক হবে এটা হয়তো ছাত্রছাত্রীরা অনুমান করতে পারছি না। আমি নিজেই একজন শিক্ষক হিসেবে বলছি, এটা মানে 2026 সালে যে অবস্থা কিরকম হবে সেটা মানে এটা ভূমিকম্পের মতো অবস্থা হবে ত্রিপুরা শিক্ষা ব্যবস্থায়। তাই আমি মানে আমাদের শিক্ষা দপ্তর এবং এই ত্রিপুরা রাজ্যের সমস্ত মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া সবাইকে আমি অনুরোধ করবো এই ব্যাপারে আপনারা একটা বিশেষ মানে লেখুন বা যাই কিছু করুন, এটা নিয়ে একটা আলোড়ন সৃষ্টি করুন যাতে সরকারি ব্যাপারে আরো অ্যাক্টিভলি এই ব্যাপারটাকে কিভাবে ডিল করা যায় এবং ইংরেজি ভাষার পরিবর্তে কিভাবে বাংলা ভাষা বা এই অ্যাটলিস্ট 2026 পর্যন্ত যাতে ছাত্রছাত্রীরা বাংলা ভাষা পরীক্ষা দিতে পারে, এটা যদি না করা হয় মানে আমি একটা কথা বলছি মানে ভবিষ্যতের জন্য খুব মারাত্মক একটা সিচুয়েশন হয়ে দাঁড়াবে। আপনারা তো প্রায় এইসব মানে ব্যাপারগুলো টিভি24 সবসময় নিউজ করেন, তো আপনাদেরকে একটা বিশেষ অনুরোধ করব এই ব্যাপারটা আপনারা একটু রিসার্চ করে ভালো করে দেখুন যে মানে কি মারাত্মক অবস্থা হতে পারে 2026-এ। এটা একটু আপনারা দেখবেন। অবশ্যই আমরা রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে বেশ কয়েকদিনে বলতে পারেন আমরা আলোচনা করি, যা যা সম্ভব হয় আমাদের কাছে তুলে ধরা সেদিক থেকে আমরা তুলে ধরার চেষ্টা করি। নমস্কার, কি বলছেন? হ্যালো, হ্যাঁ আমি আগরতলাতে বলছি। ক্যামেরাম্যান গিয়ে যে বয়স্ক লোক টিচার ওনাকে হাতে দাগ খাচ্ছেন, মানে মানে ক্যামেরা এসে গেছে, আপনি সজাগ হন। মানে এই যদি অবস্থা, যদি অল্প বয়সের শিক্ষক হতো তাহলে এটা ঠিক আছে, বাধা যেত। একজন বয়স্ক উনি ঘুমাচ্ছেন, লগের জন্য ঘুমাচ্ছেন, আর এখানে বাচ্চারা ক্যারাম খেলছেন, আপনাদের মানে মিডিয়া সাংবাদিকরা প্রশ্ন করছেন তোমরা কি ক্লাস হয় না, কেমনে পাস করো, মাস্টাররা আমাদের সবকিছু দিয়ে দেয়, আমরা পাস করে যাই, উপরে উঠে যাই। এই যদি শিক্ষার হাল হয় তাহলে আগামী দিনে কম্পিটিশনে গিয়ে ওরা কি করতে পারবে? এটা কি মুখ্যমন্ত্রী দেখেন না বা জানেন না এই খবরটা? এই খবরগুলি কি উনি রাখেন না? এতগুলি দপ্তর উনি নিয়ে বসে আছেন, অথচ উনি কোনো কর্ণপাতই করেন না। উনি খেয়াল খুশির মতো যার মনে হচ্ছে তাই করছেন। এই যে বিদ্যাজ্যোতির ব্যাপারে যে শিক্ষক বলেন সেটা তো বাস্তব। আমরা যখন পড়াশোনা করেছি মৃণাল কান্তি চৌধুরীকেও দেখিয়েছি, বঙ্গেশ ভট্টাচার্যকেও দেখিয়েছি, সফল দেখিয়েছি, আমরা তো অনেক টিচার বিশ্বদেব ভট্টাচার্যকে পেয়েছি। তা আমরা যখন পড়াশোনা করেছি তখন তো এরকম হাল ছিল না, এখন এরকম হাল হয়েছে। বিশেষ করে যিনি বলছেন বিদ্যাজ্যোতি, অবশ্যই বিদ্যাজ্যোতি যদি তুমি করে থাকো তাহলে তো ইংলিশ মিডিয়াম হয়ে গেছে। তো ইংলিশ মিডিয়াম হয়ে গেলে সেভাবে এই ইংলিশে পড়াশোনা করতে হবে। এখন আমার মেয়ে যদি বাংলা মিডিয়ামে পড়ে, তো আমি যদি ইংলিশ মিডিয়ামে নিয়ে ভর্তি করে অবশ্যই সে পারবে না। তার শুরু থেকেই তার ইংলিশ মিডিয়াম দরকার। তো এইভাবে যদি চলতে থাকে তাহলে তো আগামী দিনে ভয়ঙ্কর অবস্থা হবে, তারা কোনো পাসই করতে পারবে না। তাহলে বিদ্যাজ্যোতি স্কুলটা করে লাভটা কি হলো? 125টা স্কুল বিদ্যাজ্যোতি হলো, অথচ আমার টিচার নেই, ইংলিশ টিচার। আমি স্টুডেন্ট ভর্তি করাচ্ছি বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, তো তারা কি করে এখানে পড়াশোনা করবে? এটা তো মানে ভাবা যায় না। শিক্ষা নিয়ে এত ইয়ে চলছে, তাদেরকে এখনো ঘুম ভাঙেনি, এখনো শীত ঘুমে তারা আচ্ছন্ন হয়ে আছে। তারা জানে না যে দিনটা যে কত কঠিন হয়ে যাচ্ছে, তারা আজকে বুঝতে পারছে না। জনসাধারণ যে ওদেরকে পছন্দ করছে না, ওদের কার্যকলাপ পছন্দ করছে না, কিন্তু প্রকাশ্যে বলতে পারছে না। আপনাদের মিডিয়ার মাধ্যমে সবাই সবটা কথা বলতে পারে, তাই তারা কি এইগুলিও শুনে না মিডিয়ার মাধ্যমে যে এই জনগণ কি বলছে? বিভিন্ন প্রান্ত থেকে, সেই ধর্মনগর থেকে সাপু পর্যন্ত বিভিন্ন লোক। নমস্কার, কে বলছেন? হ্যালো, কুমার কে বলছিলেন? হ্যাঁ বলুন। দেখাচ্ছেন যে শিক্ষকের যে মানে ডিউটি অবস্থায় ঘুমোচ্ছে, দেখুন এটা অনেক কারণ থাকতে পারে, উনি বয়স্ক লোক। আমার কথা হলো দেখুন দেশের সংসদে যারা সাংবিধানিক পদাধিকারী জননির্বাচিত প্রতিনিধি, ওনারা অনেক ভিডিও দেখেছিলাম সংসদ চলাকালীন সময়ে ঘুমিয়ে পড়ছে। আমাদের রাজ্য বিধানসভা দেখলাম সংসদের গুরুত্বপূর্ণ মানে কি বলবো কাজ চলার সময় অনেক রকমের ভিডিও দেখতে ভাইরাল হচ্ছে। হয়তো উনি আমার ব্যক্তিগত ধারণা হয়তো মানে গতকালকে বা যেদিন ঘুমাচ্ছেন এর পূর্ব দিনে সঠিক ঘুমাতে পারছেন না, অথবা শারীরিক দুর্বলতা থাকতে পারে। কিন্তু সবাই তো এরকম নয়। অনেক শিক্ষক যারা আছে যারা দেখছি
মানে শিক্ষা জীবনের মানে শিক্ষকতার জীবনের পরে মানে সারা জীবনের যে আর্থিক যে মানে অর্থ আছে সম্পূর্ণ ছাত্র ছাত্রীদের জন্য উৎসর্গ করে দিচ্ছেন, বিভিন্ন বিদ্যালয় খুলছেন, এরকম আছে। হয়তো এটা একটু ব্যতিক্রমী হতে পারে বয়স্ক লোক, কিন্তু যারা এই যে জনপ্রতিনিধিরা আছেন ওনারা তো ওনাকে দেখছি গুরুত্বপূর্ণ, যারা দেশের দিশা দশা মানে তৈরি করে, ওনারা দেখলাম ঘুমিয়ে থাকে, ঘুমিয়ে আচ্ছন্ন হয়ে যায়। এরকম অনেক ভিডিও দেখছি, আমাদের ভারতের সংসদেও আছে এরকম, মানে আমার পার্লামেন্ট ভবনে। সেটাও একটু ব্যতিক্রমী হতেও পারে, কিন্তু সবাই এক না, এটা ঠিক আছে। তারপর দ্বিতীয় কথা হলো, যেমন শিক্ষা ব্যবস্থায় পূর্বে মনে করেন কয়েক দশক পূর্বে সরকারি বিদ্যালয় থেকে কিন্তু রাজ্য থেকেও অনেক প্রতিষ্ঠিত ব্যক্তি মানে স্টুডেন্ট ছাত্ররা প্রতিষ্ঠিত হয়েছে এই রাজ্যে। আমাদের এই ত্রিপুরার সরকারি স্কুল থেকে লেখাপড়া করে, মনে করুন প্রাক্তন মুখ্যমন্ত্রী হয়েছেন, অনেকে জেলা শাসক হয়েছেন, এরকম রেকর্ডও আছে, প্রফেসর আছে, অনেক আছে। বর্তমানে যে দেখুন সব কিন্তু প্রাইভেট, মানে যারা পয়সা আছে ওনারাও লেখাপড়া করবে, ওনারাই কিন্তু নেটে উত্তীর্ণ হবে। বিভিন্ন রকমের মানে যারা দরিদ্র পাহাড়ি জনগণ প্রত্যন্ত এলাকায় বসবাস করছে, ওনাদের হয়তো সরকারের প্রকল্পে কিছু লেখাপড়া করতে পারবে। আর যারা সরকারের প্রকল্পের বাইরে মানে কোটা এসটি বা মানে এরকম সরকারি কোটা নেই, ওনারা কিন্তু বিশ্ববিদ্যালয়ে যেতে বাধ্য। কিন্তু বর্তমানে সরকারি যে বিদ্যালয়গুলি আছে, মনে করুন আপনাদের রাজধানীতে কয়েকটা আছে মোটামুটি নাম করা, কিন্তু প্রত্যন্ত এলাকায় ম্যাক্সিমাম সরকারি বিদ্যালয়গুলো কিন্তু এইভাবেই চলছে। হয়তো আপনারা আজকে দেখিয়েছেন এরকম অনেক চলে, অনেকে যায়ও না, প্রক্সি এখনো প্রক্সি করে। আমি প্রত্যন্ত এলাকায় যেতে পারছি না, হয়তো লক্ষাধিক টাকা বেতন গুনছি, কিন্তু লোকাল একজনকে দিয়ে রাখছে, মনে করুন 5,000-7,000 টাকা দিব, সবকিছু মেনটেন্স করে দেবে, মানে এদিকে এলাকায় এখনো আছে। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? এবং আমরা অবশ্যই বলি, শুধু দুটো স্কুলের দৃশ্য, একদিকে হোস্টেলের দৃশ্য, হোস্টেলের পড়ুয়ারা সেখানে স্কুলের প্রিন্সিপালের সঙ্গে দেখা করেছেন, কথা বলেছেন। আরো একটি স্কুলের পড়ুয়ারা খেলছেন, সেখানে স্কুল হচ্ছে না, পঠন পাঠন হচ্ছে না। সারা বছর পঠন পাঠন কতটা হয়, পরীক্ষার সময় শিক্ষকরা হেল্প করেন, অর্থাৎ নকল করে দেওয়া পরীক্ষা তাদেরকে সকলকে পাস করিয়ে দেওয়ার ক্ষেত্রে শিক্ষকরা নাকি ভূমিকা পালন করেন। এমন বিস্ফোরক অভিযোগ সেই স্কুল থেকে পাওয়া গেল, শহরতলি স্কুল থেকে, মহেশতলা সম্মিলিত হাই স্কুলের প্রাথমিক বিভাগের এই খবর। এবং অভিভাবকদের পাশাপাশি অনেকে বলছেন, যদিও ভারপ্রাপ্ত যিনি প্রধান শিক্ষক তিনি বলছিলেন যে তিনি সেখানে 10 বছর ধরে আছেন, কেউ কেউ বলছেন 2003 সাল থেকে তিনি আছেন। নমস্কার, কি বলছেন? বলছিলাম শিক্ষা ব্যবস্থা, হাইরে শিক্ষা ব্যবস্থাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী এই বিজেপি গভর্নমেন্টের আমলে যিনি ছিলেন রতনলাল নাথ মহাশয়, উনি কিন্তু শিক্ষা ব্যবস্থার একেবারে লাটে ফালিয়ে দিলেন। কি করলেন উনি? বিদ্যাজ্যোতি প্রকল্প তৈরি করলেন। আগে এরকম ঘটনা হয়েছে আর কি, মাউদ্দার ঠিক করে নিয়েছে আগে হাতি না চিন্না সেটা। তাহলে ঘটনা হইলো যে বিদ্যাজ্যোতি স্কুল করতে গেলে তাদের শিক্ষকরাও তো সেরকম বিদ্যাজ্যোতি শিক্ষক মাস্টার শিক্ষকতা করার যোগ্যতা মতো মাস্টার লাগবে। আমরা যতটুকু জানি, যেহেতু ইংলিশ মিডিয়ামের ব্যাপার, ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করাইতে গেলে বাংলা মিডিয়ামের মাস্টাররা কি করাইতে পারবো না পারবো, সেটা কি করলেন? আজকে দেখা গেল যে ত্রিপুরা রাজ্যটাকে শিক্ষার ব্যবস্থা একবারে কানা করে দিল। তাহলে সেই কানা কইরা তিনি কি করলেন? এই দপ্তর থেকে আরেক দপ্তরে চলে গেলেন। হয়তো তাদের বিজেপি গভর্নমেন্ট চালাকি করে ওনাকে সরাই দিচ্ছে, কারণ উনি তো এটাকে এমন ভাবে পর্যায়ে নিতেন, মানুষের বকাবাদ্য সারা ওনারা আর কিছু শুনেন না। উনি কিছু রাখলেন বিদ্যাজ্যোতি, কিছু রাখলেন বাংলা মিডিয়াম, আর কিছু বন্ধ করে দিলেন, কিছু দিলেন প্রাইভেটাইজেশন করিয়া। এইবার একেবারে ত্রিপুরা রাজ্যটাকে শিক্ষা ব্যবস্থা গজব করে দিল। তারপরে দেখা গেল যে 10,000 শিক্ষক যখন চাকরি চলে গেল সুপ্রিম কোর্টের আদেশ অনুসারে
ত্রিপুরার তো শিক্ষার মাস্টারই নেই। দেখা গেল যে কোনো কোনো স্কুলে একজন দুইজনে দিয়ে তারা শিক্ষকতা পরিচালনা করছেন। তো সেই স্কুলে কি শিক্ষকতা চলবে? দেখা গেল যে একজনকে আবার একটা টেপ রেকর্ডার তৈরি করতেন, ওই যে সাউন্ড বক্স টেপ রেকর্ডার দিয়ে দেখলাম একদিন আপনাদের মিডিয়ার মধ্যেই এগুলি দেখাচ্ছেন। সত্যি ঘটনা তো দেখাচ্ছেন, টেপ রেকর্ডার দিয়ে কি পড়াশোনা হয়? আচ্ছা, আপনি যে কোনো সামনে দেখাইলেন একটা বয়স্ক শিক্ষক মানে মাস্টার, আমার মনে হয় ওনার মতো রিটায়ার্ডের সময় হয়ে যেতেন। ঘুমানোর স্কুলে কিন্তু আসলে নিয়ম নাই, ঠিক নাই, কিন্তু আমার মনে হয় উনি হয়তো শরীরটা হয়তো খারাপ হয়েছে, যেহেতু বয়স হয়ে গেছেন, 60 বছরের কাছাকাছি আইলে শরীর খারাপ হবে। কিন্তু এখানে যুবক মাস্টার তো একজনও দেখিনি। কেন 60 বছরের মাস্টার দিয়েই কি শিক্ষকতা করতে হবে? যুবক একজনও তো দেখা গেল না কেন? আর দুইজন মাস্টার দেখলাম, আর স্কুল ঘরটা দেখলাম খুব হাই ফাই। আগের সরকারে পয়সা লাগবে না মনে হয়, স্কুল বাড়ি ঘর দোয়ার জন বানাইতে তারা বোধ পয়সা খরচ করছে না, তারা বোধ এমনিতেই বোধ এগুলি করে লাগছে। নমস্কার, কে বলছেন? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ, শোনা যায়? শোনা যাচ্ছে, একটু হইচই থেকে বেরিয়ে আসুন। আমাদের ভারতবর্ষ পড়াশোনা বাধা দেওয়া এটা আজকের ইতিহাস না, কিন্তু আপনারা জেনে নিয়ে নেন 3000 বছর যাবৎ আমাদের এই ভারতবর্ষের লোকেরা পড়াশোনা বন্ধ করে দেওয়া সিস্টেম চলে আসছে। দেশ স্বাধীনের পরে যাও একটু দেশ স্বাধীনের একটু আগ মুহূর্ত থেকে লেখাপড়া স্বীকৃতি পাইছে ভারতবর্ষে। পাওয়ার পরে হয়তো 10, 20, 50 বছর বা 100 বছর 150 বছর একটু লেখাপড়াটা শুরুয়াত হইল। এখন আবার এই লেখাপড়ার প্রতি ভারতবর্ষে অনীহা সৃষ্টি আরম্ভ হয়েছে। তাহলে এই যে লেখাপড়ার প্রতি এই যে অনীহা সৃষ্টি হইতেছে, ভারতবর্ষের লোকেরা বিক্ষোভ বানান আর দুনিয়া সামনের দিকে শিক্ষিত হইয়া অনেক আগে যেতেছে। তাহলে আগামী দিনে আমাদের যে ভারতীয়রা যারা উপজন্ম, আমরা জীবন তো মোটামুটি শেষ, পরবর্তী জন্মে যারা জন্ম নিব ভারতবর্ষে, তাদের পরিণামটা কই নিয়ে যেতেছে এই ভারত গভর্নমেন্ট বা ভারতের RSS বলুন, মনোবাদী যাই বলুন, তারা কই নিতেছে আমরা ভবিষ্যৎ, আমরা বাচ্চাদের ভবিষ্যৎ। তারা এই যে অন্যায় কাজগুলির জন্য জনসাধারণের এরা কি ভাবে না? তারা আমরাই শুধু বলার দরকার, প্রত্যেকে বলার দরকার ছিল যে 3000 বছর যাবৎ কেন পড়াশোনার উপরে ভারতবর্ষে এই বিশৃঙ্খল বাধা দান করা, মেয়ে লোকরা স্কুলে যেতে পারতো না, তারা লাগে তো সারা জীবনের লেগেই বন্ধ আছিল। তারপরে ব্রিটিশ আসার পরে কিছু স্বীকৃতি এই ভারতবর্ষের কিছু লেখাপড়া। এর আগে যারা শাসন গোষ্ঠীর শাসকরা ছিল, এই ব্রাহ্ম সমাজ, তারা কিন্তু স্বীকৃতি দেয় নাই। এখন আবার তাদের হাতে ক্ষমতা ব্রিটিশ থেকে নিচ্ছে, এখন আবার তারা চলে বলে আমরা লোকেরা প্রধানমন্ত্রী মানে চিফ মিনিস্টার বানাই যাচ্ছে। আমরা ভাবতেছি আমরা দেশের লোক চিফ মিনিস্টার, আমরা দেশের সব আসলে কি আমরা দেশের লোকেরা দিয়ে কি সঠিক কাজ করাইতেছে এরা? সেইগুলো বোঝার দাদা বিনাইছে, বোঝার দরকার। পাগলের মতন আমরা কথা কই, কিন্তু আমরা কই একরকম, উনারা প্রচুর লোকে করে, কিন্তু মূল যে গুড়াতে আলাপ আলোচনা করার দরকার, তাদের কান খারাপ করার লেগে বা তাদেরকে সোজা রাস্তা হাঁটানোর লেগে এই কাজটা কিন্তু সবাই করতেছে না। সবচেয়ে ভুলটা হইলো এইখানে আমরা আজকে কটা ছেলে ভালো শিক্ষিত হয়ে যাচ্ছে, আমরা নমস্কার, কে বলছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ, ফোনটা কেটে গিয়েছিল। হ্যাঁ, যেটা বলছিলাম যে রতনলাল নাথ মহাশয় কি করলেন। আচ্ছা, রতনলাল নাথ মহাশয়ের সময় তো চলে গেল, এখন কিন্তু আসলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানিক সাহা মহোদয়। উনি যে শিক্ষা ব্যবস্থা এখন একই সিস্টেমে পরিচালনা করছেন, ওনার আসার পরে আমরা কোনো পরিবর্তন দেখি নাই। যে এখনো শিক্ষক দেখা গেল যে কোনো কোনো কানে নাই। আপনার টিভিতে যেটা দেখাচ্ছেন সেখানে তো 2জন মাস্টার দিয়ে পড়াশোনা করাচ্ছেন। তো 2জন মাস্টার যদি একটা ক্লাস করে চলে আবার আসে, চলে আর একটা ক্লাস সঙ্গে সঙ্গে যেতে পারবে না, নিশ্চয়ই একটু বসবেন, বসে একটু রেস্ট নেবেন। আর এই বয়স্ক লোক তো তার নিশ্চয়ই একটু শরীরও খারাপ করতে পারে। এখানে নেহাতই যেটা অন্যায় করেছে সরকারি নিয়মে তো অন্যায় ঘুমানো উচিত না।
ঠিক করলো? গভর্নমেন্ট তো লোকই নিয়োগ করতেছে না, মাস্টার ঠিকভাবে দিচ্ছে না। গভর্নমেন্টের তাদের থেকে বেশি দোষ হলো গভর্নমেন্টের। মানিক শাহ মহোদয় আজকাল স্টুডেন্টরা দেখা গেল যে টেটে উত্তীর্ণ হয়ে তাদেরকে মানে মাস্টার নিচ্ছেন না। উনি কত বড় কই নিতেছেন শিক্ষা ব্যবস্থাটাকে? তাইনের হাতও সব দপ্তর রাখছে। তাইনে কি তাইনের মন্ত্রিসভার অন্যান্য মন্ত্রীদেরকে বিশ্বাস করেন না? তাইনের শক্তি দপ্তর তাইনের হাতে রাখতে হবে। উনি কি শক্তি দপ্তর পরিচালনা করতে পারেন? উনি শক্তি দপ্তর দেখতে পারেন? এই যে আজকের লোকটা ঘুমাইতেছে, স্কুলটা সঠিকভাবে হয় না হয়, এই যে তদন্ত করার মতো কোন লোক ছিল কি? ওনার কি দ্বারা সম্ভব উনি মুখ্যমন্ত্রী করে সমস্ত দপ্তর করে এগুলি মানে পরিচালনা করা? আমার মনে হয় এটা আরো বেশি অপরাধ। সেই শিক্ষা দপ্তরের মন্ত্রী আমার মনে হয় বিজেপি গভর্নমেন্টের মধ্যে নাই। যদিও মাথার মধ্যে একজন লোক এসেছিল যে আমাদের মাননীয় যে অনিমেষ দেববর্মা মহাশয়, ওনার পরিচালনাটা আমার মনে হয় শিক্ষা দপ্তর যদি ওনাকে দিত, উনি এমনিতে বলছেন যে দপ্তর দিয়ে ওনার এগুলি পছন্দ হয়নি। আমার মনে হয় শিক্ষা দপ্তরে যে অনিমেষ দেববর্মাকে দেওয়া হয়, আমার মনে হয় একটু ভালো পরিচালনা হবে। ত্রিপুরা শিক্ষা ব্যবস্থাটা নতুন করে আবার আগের মতো যাতে তৈরি করে। আমাদের দরকার নাই ইংলিশ, আমাদের দরকার আগের মতো করলে মানুষ আগে যেভাবে পড়াশোনা করছে, আগে ইংলিশ তারা পড়াশোনা করে ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, সমস্ত কিছু হয়েছে, তাহলে এখনো করে সবাই ইংলিশ বানাই লাগবে। এই যে পরিচালনাটা গভর্নমেন্ট ব্যতিক্রম করতে আমার মনে হয় এটা সঠিক করে নাই। আমাদের সমস্ত ত্রিপুরা রাজ্যের ছাত্রছাত্রী থেকে তারা কানা বানা লেগেছে। সমস্ত ত্রিপুরা রাজ্যের মানুষ সেই ব্যাপারে আন্দোলন করা উচিত যে গভর্নমেন্ট যেটা করতেছে আমাদের জন্য সঠিক না। তারা যেন অতি সত্বর ওই পূর্বের নিয়ম অনুপাতে এই স্কুলগুলি পরিচালনা করে সমস্ত সবাই যাতে আন্দোলন করে সব জনসাধারণকে আমরা আহ্বান জানাবো সেই আন্দোলনে সামিল হতে, নয়তো আমাদের ত্রিপুরা শিক্ষা ব্যবস্থা একদম ভেঙে পড়বে। আমাদের স্টুডেন্টরা ছাত্ররা ভবিষ্যতে একদম তাদের জীবন একদম অন্ধকারে চলে আসবে। এটা যাতে না আসে সবাই যাতে তীব্রভাবে আন্দোলন করা হয় এই গভর্নমেন্টের বিরুদ্ধে, এটুকু আহ্বান জানাই। নমস্কার, কে বলছেন? হ্যালো, কথা বলুন। নমস্কার, আগরতলা থেকে বলছি। হ্যাঁ, দেখুন, আসলে সরকারের বাস্তব কোনো ভূমিকা নেই। মন্ত্রী হচ্ছেন, কাজ করছেন তাদের মতো করে। স্কুলগুলি বিশেষ করে শিক্ষা ব্যবস্থাটাকে এই সরকারের আমলে আমার মনে হয়, আমি এই কথাও বলবো না যে আগে সরকারের আমলে একেবারে খুব ভালো ছিল, কিন্তু ছিল তো একটা তো কিছু ছিল, এটাও ধ্বংস করে ফেলেছে, একদম অরাজকতা সৃষ্টি করেছে। শিক্ষক থেকে শুরু করে আপনার একজন গ্রুপই নেই যে অন্তত এই স্কুলে কিন্তু একটা নিয়ম আছে ঘন্টি বাড়ি দিতে হয়, এটার পর্যন্ত লোক নেই। এই অবস্থা করেছে শিক্ষা ব্যবস্থাটাকে, এই স্কুলগুলিকে। অফিস আদালত তো বললে মানে চলবে, কালকে আজকের কাজটা কালকে করলেও চলবে, কিন্তু শিক্ষা ব্যবস্থা যা করেছে নৈরাজ্য, এটা মানে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ একদম ধ্বংস। এটাই আমার বক্তব্য। নমস্কার। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার। আজকের যে শিক্ষা ব্যবস্থাটা নিয়ে আপনারা নিউজ করলেন, আসলে ঘটনাটা খুবই দুর্ভাগ্যের বিষয়। আমরা বিগত দিনে আমরা দেখেছি ত্রিপুরা রাজ্যের মধ্যে করুণ অবস্থা, কিন্তু এখন যে সরকার ট্রিপল ইঞ্জিনের সরকার, ওনারা তো সরকারে আসার আগে বলেছিল শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা এবং জনগণের গরিব শ্রেণীর লোকের
যে দেখবেন, কিন্তু আসলে মোটের কথার কথা কিছুই নেই। সব নাটকবাজি চলছে, সাউন্ড বক্স দিয়ে শিক্ষা ব্যবস্থা চলছে। আজকে দেখলাম বারান্দায় বসে স্টুডেন্টরা খেলাধুলা করছে আর শিক্ষক ঘুমাচ্ছে। এই হলো ত্রিপুরা রাজ্যের দুঃখের পরিস্থিতি। তো এই পরিস্থিতিটাকে মানে সম্মুখীন করার জন্য আমাদের ত্রিপুরা রাজ্যের এডুকেশন ডিপার্টমেন্টের 2022 সালে টেট পরীক্ষা নিয়েছিল, কিন্তু চাঁদ উঠে সূর্য উঠে সবকিছু ঠিক আছে, কিন্তু শিক্ষকের নিয়োগের নামে ওদের কোনো হেলদুল নেই, না সরকার না ডিপার্টমেন্ট। যদি সরকারের কাছে যদি ডিপার্টমেন্টের কাছে যাওয়া হয়, ডাইরেক্টর বলে দেয় যে এনএসজি ডিপার্টমেন্টে আছে, ফাইন্যান্স ডিপার্টমেন্টে আছে, তারপরে বলে দেয় যে ল ডিপার্টমেন্টে আছে। কিন্তু যদি ল ডিপার্টমেন্টের মিনিস্টার এবং এই ফাইন্যান্স ডিপার্টমেন্টের মিনিস্টারদের কাছে যদি দেখা সাক্ষাৎ করা যায়, মানে করার জন্য যাওয়া হয়, প্রথমত অবস্থায় তো ওনারা নেই ত্রিপুরা রাজ্যে, উধাও হয়ে গেছে, নিখোঁজ হয়ে গেছে বলে। তারপর যাই হোক কিছু কিছু অনুরোধ করার পর তারপর সময় সুযোগ দিয়ে পাওয়া যায়। দেখা করার পর দেখা গেল যে যারা টেট কোয়ালিফাই হয়ে বসে আছে, ওনারা মিনিস্টারের বাড়িতে গেলে মন্ত্রী মহোদয়রা যে সব ধরনের আচরণ করে, একদম আমাদের পথের ভিখারি যারা পয়সা খুঁজে ওদেরকেও মনে হয় এরকম ভাবে সাধারণ মানুষ আচরণ করে না। এই হলো ত্রিপুরা রাজ্যের মানে শিক্ষার পরিস্থিতি। কার কাছে যাবে? 2022 সালে ওরা পরীক্ষা দিয়ে পাস করেছে, বসে আছে, আজকে 2 বছরের উপর হয়ে গেল, নিয়োগের নামে কোনো বন্ধ বাতাস নেই। অথচ স্কুলগুলির প্রত্যেকটা তো তালাই আছে বদ্ধ, শিক্ষক নাম মাত্র 2 জন আর 3 জন। শহরতলির চেহারাটা আপনারা তুলে ধরেছেন। আমি গোটা ত্রিপুরা রাজ্যের পরিস্থিতিটা যদি ভাবি, তাহলে ঘুমের মধ্যে মনে হয় মানে যারা এই গার্জেনরা আছে হার্ট অ্যাটাক করে ফেলবে। কারণ আগামী দিনে খুবই করুণ পরিস্থিতি। বিদ্যাজ্যোতির একটা সমস্যা তো আছে, মানে অনেক ধরনের কাহিনী রতন বাবু করে দিয়ে গেছেন, কিন্তু বর্তমানে যে শিক্ষা ব্যবস্থাটার পুরোটা মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে রেখে গেছেন। ওনার কাছে অনেকগুলি দপ্তর, কিন্তু দেখা সাক্ষাৎ করার মতো লোক নেই। উনি তো ত্রিপুরাতে থাকেন না, দুদিন পরে পরে ফ্লাইট দিয়ে উড়োজাহাজ দিয়ে যান আর আসেন। ত্রিপুরার যে গন্ধ বাতাসে কি চলছে, মানে পরিস্থিতি কি চলছে ত্রিপুরা রাজ্যের, এটাই খবর রাখেন না। যাই হোক, আমরা আমাদের কপালের দোষ বলবো, কারণ কেন আমাদের ত্রিপুরার জনসাধারণ মানে চয়েস করেছিল চলো পাল্টায়, তার জন্যই আজকের এই পরিণত অবস্থা। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার। হ্যাঁ বলুন। আগরতলা থেকে বলছি। দেখুন, যে বর্তমান যে শিক্ষা ব্যবস্থা চলছে ত্রিপুরা রাজ্যে কি বলবো, সমস্ত ভারতবর্ষেই সমগ্র জায়গায় শিক্ষা ব্যবস্থাটা শুধুমাত্র যারা বিত্তশালী আছে ওনাদের জন্য। শুধুমাত্র যে সরকারি স্কুলগুলি খুলে রাখা হয়েছে সরকারের তরফ থেকে, সেটা তো শুধুমাত্র দেখানোর জন্য যে আমরা স্টুডেন্টদের জন্য বা বাচ্চাদের জন্য শিক্ষা ব্যবস্থা খুলে রেখেছি, সবাই শিক্ষিত হবে, সবাই ভালো ভালো জায়গায় যাবে। কিন্তু বাস্তব পরিস্থিতি যা বলছে সেটা বড়ই করুন। সরকারি শিক্ষা ব্যবস্থার মধ্যে কোনো কিছুই নেই, না আছে শিক্ষক আর না আছে স্টুডেন্ট। আর যেই স্কুলগুলির মধ্যে শিক্ষক আছেন ওনারা তো বসে বসে ঘুমাচ্ছেন আর স্টুডেন্টরা খেলছেন। এর থেকে করুন অবস্থা আর কি হতে পারে। এতটুকুই। নমস্কার। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, আগরতলা থেকে বলছি। হ্যাঁ বলুন। মানে খুব শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী শ্রী মাননীয় স্যার, টিভি সাউন্ডটা বন্ধ করুন।
হ্যাঁ বলুন। ওনাকে বলছি যে অতি সত্তর যে রতননাথ নাথ উনি শিক্ষা দপ্তরটা যে শেষ করেছে, এখন বিদ্যুৎ দপ্তরটাকেও শেষ করবে। উনি তো খুব ভালো লোক, মাননীয় আমাদের যে মানিক শাহ মহোদয় মুখ্যমন্ত্রী খুব ভালো লোক, বিদ্যুৎ খেয়েও খুব ভালো। আমি খুব দিয়ে বলছি উনাকে যাতে এই মন্ত্রিসভা থেকে তাড়াতাড়ি সরাইয়া, কি বলবো, না হলে এই সরকারটার বদনাম খুব খারাপ হচ্ছে, খুব খারাপ হচ্ছে। উনাকে তাড়াতাড়ি এখান থেকে সরা দরকার। এই রতননাথ নাথকে চাণক্য বলে মনে করে। ধন্যবাদ। নমস্কার, কে বলছেন? হ্যালো, কথা বলুন। নমস্কার, কে বলছেন? হ্যালো, আমরা দেখলাম দুটো স্কুলের ঘটনা, সেখানে ছাত্রাবাসের ঘটনাও আপনারা দেখলেন। সেখানে পড়ুয়ারা অভিযোগ করলো যে ছাত্রাবাসের যে পরিকাঠামো থাকা দরকার, ভেতরের যে সমস্যাগুলো রয়েছে তার সমাধান নেই, পানীয় জল সহ নানা সমস্যা রয়েছে, এবং যে ছাত্রাবাসের ব্যবস্থা রয়েছে বিশেষ করে ভেতরের ব্যবস্থা তা খুবই খারাপ, এবং স্কুল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণে পড়ুয়ারা আজ মুখ খুলেছেন, কথা বলেছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার। আমরা দেখছি রাজ্যের যে একটা অবস্থা, সেই অবস্থা থেকে যদি বাঁচাতে হয় বাস্তবলি, একদম বর্তমান যে বিদ্যুৎ মন্ত্রী আছেন যিনি রতনলাল নাথ, ওনাকে অতি সত্বর মন্ত্রিসভা থেকে সরানো উচিত। নতুবা ডেভেলপমেন্ট বলতে এই যে শিক্ষা ক্ষেত্রে বলুন আর বিদ্যুৎ একদম সর্বস্ব নষ্ট হয়ে যাবে। এটাই আমাদের অনুরোধ থাকবে মন্ত্রিসভায় মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে, ওনাকে যাতে অপসারণ করা হয় মন্ত্রিসভা থেকে, এটাই আমার। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যালো, আমরা দেখি স্কুলে গিয়ে যখন স্কুলের শিক্ষকরা পড়াচ্ছেন না, পড়ুয়ারা খেলাধুলা করছে, স্কুলের শিক্ষকের কি বক্তব্য, পড়ুয়াদের কি বক্তব্য, স্কুলের শিক্ষা ব্যবস্থা নিয়ে কি বাস্তব ছবি ফুটে উঠলো, আমরা একবার দেখি। আমি উমাকান্ত বয়েজ হোস্টেলের একজন ক্লাস 12 ছাত্র। বিগত 4 বছরের সমস্যা ধরে আমরা আজকে যেহেতু জলের প্রবলেম আর সুপারিনটেন্ডেন্ট ভালো মতো গাইডেন্স নিচ্ছে না, আর সিকিউরিটি এখানে হোস্টেলের জিনিসপত্র মিসিং হইতেছে, কোনো কিছু অ্যাকশন নেওয়া হইতেছে না। আমরা রিকোয়েস্ট করি যে এই যে খারাপ ব্যবহারটা হয়েছে আমরা পক্ষ থেকে যাতে ভালো করা হোক আমরা উপরে। আমিও রিকোয়েস্ট করি যে এটা এরকম প্রবলেম না হয়। জলের বিল্ডিং এ জলের প্রয়োজনটা হচ্ছে না 1-2 বছর ধরে, আমরা তো প্রবলেম হয় দিকে আয়া বিল্ডিং এ আয়া 2-3 স্নান করতে টয়লেট করতে এতে প্রবলেম হয়। আমরা সুবিধার জন্য জলের ব্যবস্থা চাই। আর সিকিউরিটিটা দেওয়া হয়েছে যে হে নিজের কাজটা করে না, আয়া তালা মারবো, রুম মারবো, ঘুমিয়ে যাইতে ঘটনা হইলে পরে সিকিউরিটি হঠাৎ সময় পাওয়া যায় না, প্রবলেম। আর প্রবলেমটা হচ্ছে যে রান্না কুকিং ম্যান তারা দিনে 3 বার আইতে কথা ছিল, কিন্তু তারা সকালে আয়ে আর দুপুরে 2টার সময় আইয়া রাত্রেরও রান্ধিয়া রাখিয়া যায়, সেই শরীরটা নষ্ট হয়ে যায়। আমরা তো নষ্ট তো খাইতে পারছি না ডেলি। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ত্রিপুরা প্রদেশ পক্ষ থেকে আজকে উমাকান্ত বয়েজ হোস্টেলে তিনি বিগত 4 বছর ধরে জলের সমস্যা দেখা যাচ্ছে। এই সমস্যার স্কুলের কর্তৃপক্ষ কোনো অ্যাকশন নেওয়া হয়নি, তাই
স্কুলের জনজাতি ভাইরা বা স্টুডেন্টরা নানা ধরনের সমস্যা পড়ছে জলের অভাবে। একটা বিল্ডিংয়ে জল আছে আর একটা বিল্ডিংয়ে জল নাই, এখানে অনেক কিছু প্রবলেম সমস্যা হইতেছে তাদের। তাই সিকিউরিটির সমস্যাও আছে অনেক। কতজন স্টুডেন্ট আছে? লেজার পিরিয়ড কয়টার থেকে? এখন কয়টা বাজে? স্কুলে কয়টা ক্লাস হয়েছে? আঙ্কেল একটু চুপ করো তোমরা। হ্যাঁ, এখন কি ক্লাস চলছে? নাগরিক বলছি। হ্যাঁ বলুন। আমি যে গ্রামে বাস করি এই গ্রামের মধ্যে একটা প্রাইমারি স্কুল রয়েছে। এই স্কুলের মধ্যে বর্তমান সময়ে 2 জন টিচার আছে। 2 জন টিচার দিয়ে কি ক্লাস 1 to 5 পর্যন্ত ক্লাস করানো যায়? কোনোদিনই সম্ভব নয় এটা। তারপর আমরা আমাদের এসএমসি কমিটির সাথে কথা বলেছি, স্কুলের যে এসএমসি কমিটি থাকে ওনাদেরকে বলেছি। ওনারা বলেছে, আইএস অফিসে বলেছে এবং উপরের মহলে যারা আমাদের এরিয়ার যিনি এমএলএ ওনার সাথেও কথা বলেছি। আইএস অফিস থেকে রিপ্লাই আসে ওনাদের কাছে যে স্কুলের কর্তৃপক্ষের কাছে যে শিক্ষক কোথাও নেই, শিক্ষক কোথা থেকে এনে দেবো? যদি অন্য একটা স্কুল থেকে শিক্ষক এনে দিই তাহলে ওই স্কুলটা বন্ধ হওয়ার পথে চলে যাবে। এইভাবে রাজ্যের যে স্কুলগুলো রয়েছে প্রত্যেকটি স্কুলে এইরকম শিক্ষক, শুধু শিক্ষক নয় অন্যান্য প্রাণীয় জল অনেক রকমেরই সমস্যা রয়েছে। আমার একজন ছেলে এবং একজন মেয়ে আছে। একজন ক্লাস 3-তে পড়ে, একজন ক্লাস 5-এ পড়ে। তো ওনাদের ভবিষ্যৎটা আমি নিজে এইরকম ভাবে হতে দেখতে পারছি যে আমার নিজের কাছেও খুব খারাপ অনুভূতি হয়। টাকার অভাবে আমি বেসরকারি স্কুলে পড়াতে পারি না, তাই আমি সরকারি স্কুলে পড়ানোর চেষ্টা করছি। কিন্তু স্কুলের যদি এরকম বেহাল অবস্থা হয় তাহলে আমি কিভাবে আমার ছেলে মেয়েদেরকে আগামী দিন আমি স্কুলে পাঠাবো? সরকারের কাছে একটাই আমার করজোর আবেদন থাকবে, সরকার এতদিন যাই করেছে জনগণ এখন সবটা জানে সরকার কি করছে। সরকারকে বলবো অতি দ্রুতই, বিশেষ করে স্কুল এবং স্বাস্থ্যের যে বিষয়টা, আমি বিশেষ করে প্রথমত স্কুলেরটা বলবো, স্কুলের পরিষেবা যাতে খুব ভালো হয় এবং পঠন পাঠন ভালো হওয়ার জন্য প্রত্যেকটি স্কুলে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক যাতে নিয়োগ করে স্কুল ব্যবস্থাকে খুব উন্নত পর্যায়ে নিয়ে যায় তার জন্য আবেদন রাখবো। সঙ্গে স্বাস্থ্য ব্যবস্থার জন্য আবেদন রাখবো। যদি তা না হয় আগামী দিন ওনারা বুঝতে পারবেন। ধন্যবাদ। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি একজন উত্তীর্ণ একজন বলছি। হ্যাঁ বলুন। তো আমরা বেশি সংখ্যক নেই, 361 জন আমরা। তো সরকার আমাদের নিয়ে কিছু ভাবছে না। তো এখন ত্রিপুরা রাজ্যের যে শিক্ষার বেহাল অবস্থাটা সবাই দেখতে পাচ্ছে এবং ত্রিপুরা রাজ্যে শিক্ষকদের কোনো ট্রান্সফার পলিসি নেই। এই জন্য ত্রিপুরার শিক্ষা সংকট আরো হয়ে গেছে। তো এটা নিয়ে সরকার ভাবতে হবে এবং যে টেট উত্তীর্ণরা রয়েছে ওদেরকে যদি তাড়াতাড়ি সম্ভব হয় তো সরকার সেখান থেকে বেরিয়ে আসতে পারবে। কিছুটা হলেও শিক্ষক সংকট থেকে একটু স্বস্তি পাবে আমার মনে হয়। নমস্কার, কে বলছেন? হ্যালো, আপনারা পড়াশোনা করাই নাই, পড়াশোনা তো হইতেছে কিন্তু আজকে কারেন্ট নাই, অফিসিংও কারেন্ট নাই। আজকে 2-3 দিন যাবৎ
কারেন্ট নেই, বাচ্চারা খেলানো হইতেছে। কারেন্টের লোক পড়ার সম্পর্ক কি? সম্পর্ক প্রতিদিন কথাটা শেষ করতেন দিবেন তো। এখন বাচ্চারা আবদার করতেছে, পছন্দ করে করতেছে, তার একটু খেলাধুলা করি। আমরাও ভাবলাম যে অভিযোগের কারণে এতদিন ওই আমি সেন্টার ভুল করছি আইতেছে না। হ্যাঁ, তো তারা দাবি করছে যে একটু খেলাধুলা করছে, কেউ একটু দিচ্ছে ইঞ্জিনিয়ারটা আমি আগে করছি। স্কুলের বাইরে তারা খেলাধুলা করতেছে। আপনাদের কাজ কি? আপনাদের শিক্ষকদের কাজ কি? শিক্ষকদের কাজ কি? আমরা তো পড়াশোনা করা, তাহলে এটা পড়াশোনা কেন হচ্ছে না? আপনার স্টুডেন্টদের অভিযোগ যে তাদেরকে প্রতিদিনই তো এরকম হচ্ছে। নমস্কার, আমি একজন সাধারণ জনগণ। আমি প্রত্যেক দিন প্রতিনিয়ত আপনাদের চ্যানেলে আমি দেখি আপনাদের এই অনুষ্ঠানটা খুবই ভালো লাগে। সমস্ত বিষয় নিয়ে আপনারা আলোচনা করেন, তবে কিছু কিছু ক্ষেত্রে আমাদের মনে খুবই কষ্ট লাগে। এই যে পরিস্থিতিটা ত্রিপুরা রাজ্যের মধ্যে চলছে প্রত্যেক দিন প্রতিনিয়ত, এটা শুভনীয় না। কারণ আমরা দেখছি বিগত দিনে শিক্ষকের যে অভাবটা পরিপূর্ণ করার ক্ষেত্রে সরকার কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেনি এখন পর্যন্ত। কারণ 10,323 শিক্ষক চলে যাবার পর স্কুলগুলির মধ্যে শিক্ষকের যে একটা অভাবের পরিণতি দেখা দিয়েছিল, এগুলি পরিপূর্ণ করার ক্ষেত্রে সরকার ভাবেনি। শিক্ষকের গাফিলতি আছে স্কুলগুলির মধ্যে, স্টুডেন্টরা বাইরে পড়াশোনা করছে, এটা একটা ভীষণীয় বিষয়। কিন্তু যে জায়গার মধ্যে শিক্ষকের অভাব, ওই জায়গার মধ্যে এডিসি যে এলাকাগুলি করণীয় অবস্থায় আছে। যদি আমরা কিছুদিন আগে ডেপুটেশন দিয়েছিলাম, যে কোনো একটা দলের তরফ থেকে আইএস এর মাধ্যমে, কিন্তু আইএস সাহেব বলেছে যে আমাদের কাছে শিক্ষক নেই, আমরা কোথা থেকে শিক্ষক দেব? যে স্কুলটা থেকে আমরা শিক্ষকটাকে এনে আপনাদের চয়েস মতন স্কুলে আমরা শিক্ষকটা দেব, ওই স্কুলটা তো অন্ধ হয়ে যাবে, তাড়া পড়ে যাবে। দুটা স্কুল দিয়ে আমি এখনো বলছি, গন্ডাছড়া 2 লাংমা একটা স্কুল আছে, 2 জন শিক্ষক, এখানে সর্বমোট 43 জন স্টুডেন্ট আছে। অমরপুর গুমতি ডিস্ট্রিক্ট অমরপুর সাব ডিভিশনের মধ্যে আপনার সর্বমোট 13টা স্কুল আছে, যে স্কুলের মধ্যে 2 জন শিক্ষক দিয়ে চলছে। শুধু অমরপুর সাব ডিভিশনের কথা বলছি আমি। কিন্তু ত্রিপুরা রাজ্যের যদি বিষয়টা ভাবা হয়, খুবই করুণার অবস্থা। শিক্ষকের অভাব, স্বাস্থ্যের ক্ষেত্রে এদিকে ডক্টরের অভাব, নার্সের অভাব। এই আসলে আমাদের ত্রিপুরার মধ্যে হচ্ছে কি? জনসাধারণ দেখছে, জনসাধারণের চোখ কান খোলা রেখেছে। আগামী দিনের যে আমরা রেজাল্ট দেখেছি, কিছুদিন আগে যে আমরা রেজাল্ট দেখেছি, সেন্ট্রালের যে রেজাল্ট লোকসভা নির্বাচনের, ওই পরিণতিটাও ত্রিপুরাতে হবে। অপেক্ষায় আমরা আছি, দেখব। এটা জনসাধারণ দেখছে। অনেক বেকার ত্রিপুরা রাজ্যের মধ্যে, প্রত্যেকটা ডিপার্টমেন্টের মধ্যে অনেক লোক নিয়োগ করার মতন ক্ষমতা আছে। ওনারা বলেছিল 50,000 চাকরি দেবে প্রত্যেক বছরে। সরকার আসার পর 50 জনেরও এখন অব্দি দেখা নেই। আর যারা পেয়েছে কোয়ালিটি হিসাবে পেয়েছে, তাদের শিক্ষাগতার যোগ্যতা দিয়ে পেয়েছে, কোন নেতার মন্ত্রীর দয়ায় মায়ায় ওরা পায়নি। আর আমরা সেদিক থেকে বলবো, শিক্ষা ব্যবস্থার এই ছবি যখন আমরা আপনাদের কাছে তুলে ধরেছি, যখন শিক্ষা দপ্তরের আধিকারিকরা, পদস্থ আধিকারিকরা আছেন, শিক্ষা দপ্তরের মন্ত্রী আছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী, শিক্ষা দপ্তরের মন্ত্রী, এসব বিষয়গুলোর প্রতি বোধ হয় বাড়তি নজর দেওয়া দরকার, সময় এসে গেছে। সেদিক থেকে এই শিক্ষাঙ্গনের যে পরিস্থিতি আমরা আপনাদের কাছে তুলে ধরেছি দিনভর, আপনারা দেখেছেন, নানা দিক থেকে বোধ হয় এই কয়েকটি কথা বলতেই হয় যে এখন যে সময়, রাজ্যের স্কুলগুলোর যে সময় এবং স্কুলগুলোর যে সময়, পঠন পাঠনের যে সময়, সেদিক থেকে খেলাধুলা সবকিছু দরকার থাকলেও সঠিক দিশায় বোধ হয় শিক্ষা ব্যবস্থাকে পরিচালনা করার খুব প্রয়োজন হয়েছে। শুরুতে যে কথাটি বলছিলাম, রাজ্যের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে অনেকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। এখনো শিক্ষকদের জাতির মেরুদণ্ড বলা হয়, মানুষ গড়ার কারিগর বলা হয়।
কিন্তু সবাইকে এই জায়গায় এক জায়গায় বা এই সংজ্ঞায় সংজ্ঞায়িত করা সম্ভব কিনা সেটা বোধ হয় আপনারা বলবেন, আপনারা মূল্যায়ন করবেন। আমরা সব শিক্ষকদের শ্রদ্ধার আসনে রাখতে চাই, কিন্তু যখন যা প্রয়োজন হয় যে না এই কথাগুলো বোধ হয় খুব বলা দরকার, এই বিষয়গুলো খুব দেখানো দরকার, সেদিক থেকে দেখানোর প্রয়োজন এসেছে এবং শিক্ষকরাই তার মূল্যায়ন করবেন সেটা সঠিক হলো না ভুল হলো। আপনারা প্রতিদিন দেখবেন রাত 9টায় লাইভ অনুষ্ঠান, তার পাশাপাশি আরো একটি ঘোষণা, রাত 10টায় শুভরাত্রি অনুষ্ঠানে আপনারা অংশ নেবেন, কথা বলবেন, লাইভ অনুষ্ঠানে অংশ নেবেন। লাইভে আপনার মতন করে যে ভাবনা থাকবে সেই ভাবনায় কথা বলবেন, প্রতিক্রিয়া দেবেন। আজ এই পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।